আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমরা দেখেছি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থিতা চূড়ান্ত হয়ে গেছে। প্রার্থীরা এখন মাঠে পথে প্রান্তরে সব জায়গাতে প্রচারণায় মগ্ন আছে। এই দল ওই দলকে আক্রমণ করছে, নানা দলের ভোটারকে নিজেদের পক্ষে আনার চেষ্টা করছে। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছে, হাসিনা আফার কর্মীদেরকে সমর্থকদেরকে দেখে রাখার দায়িত্ব আমরা নিয়েছি। এমন একটা এর আগে মনে তার বলেছিল ক্ষমতায় গেলে সবগুলো মামলা তারা প্রত্যাহার করে নেবে, এমন নিউজগুলো পত্রিকাতে এসেছিল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এই যে সাজানো একটা নির্বাচন হচ্ছে, যে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নাই, বাংলাদেশের বড় একটা ভোটার গোষ্ঠী যারা আওয়ামী লীগের সমর্থক তারা ভোট দিতে পারছে না। সুতরাং অনিয়মের এই যে নির্বাচনটা, এই নির্বাচনটা যদি কোনোভাবে বাংলাদেশ জামাতে ইসলামী ক্ষমতায় চলে আসে, সেক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক ঘটনা হতে যাচ্ছে। এবং সেই ঘটনাতে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে জামাত সবচেয়ে বড় দল হিসেবে প্রতিষ্ঠিত হবে। তারপরে বাংলাদেশের যে প্রতিষ্ঠিত দলগুলো ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ আওয়ামী লীগ, তারা দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে চলে যাবে। এখন বাংলাদেশ জামাত ইসলামী কি ওই লেভেলে যাওয়ার মতো শক্তি রাখে কিনা? তারা শক্তি রাখে না। কারণ হচ্ছে আমার যে ধারণা সেটা হচ্ছে কি, তাদের যে কর্মী হতে গেলে, নেতা হতে গেলে অনেক নিয়মকানুন মানতে হয়। চাঁদাবাজ, মাস্তান, দখলদার, তারা চোর বাটপার, তারা জামাতের কর্মী, সদস্য, নেতা হতে পারে না। নামাজ পড়তে হয়, কালাম পড়তে হয়, মোটামুটিভাবে দলের জন্য কাজ করতে হয়, ইসলামের জন্য কাজ করতে হয়, দেশের জন্য কাজ করতে হয়, এবং পরীক্ষা দিয়ে দিয়ে তাদেরকে উপরের দিকে যেতে হয়। তার মানে হচ্ছে জামাতের কর্মী হওয়া, জামাতের নেতা হওয়া বিশাল বড় একটা পরীক্ষার ব্যাপার। আর অন্যদিকে আমরা দেখতে পাই টাকা থাকলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নমিনেশন পাওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, এমপি হওয়া যায়। টিআইবি যে রিপোর্টটা প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে ব্যাংক খেলাপি কোটিপতি এরাই হচ্ছে কি বিএনপির মনোনয়নের খুব বড় একটা অংশ। তারা দেখা যাচ্ছে বিএনপি সমাজের স্বীকৃত সভ্য সুশীল সমাজের শিক্ষিত সমাজকে তারা নির্বাচন থেকে বঞ্চিত করেছে, বাংলাদেশের শাসনতন্ত্রে উপস্থিত হওয়া থেকে বঞ্চিত করেছে। তাহলে জামাতে ইসলামের এই যে কঠিন দলীয় শৃঙ্খলা এবং সীমিত জনবল, কারণ তারা সত্য সুন্দরের পক্ষের লোকজনদেরকে, যারা সুশিক্ষিত লোকজনদেরকে তারা মনোনয়ন দিয়ে তাদের নেতা কর্মী হিসেবে নিয়ে নেয়। যারা উল্টাপাল্টা লোকজনদেরকে, চাঁদাবাজ, মাস্তান, দখলদার, খুনি, রাহাজানি করে এদেরকে তারা তাদের দলের মধ্যে তারা নেয় না। সুতরাং এই যে তারা কঠিন একটা নিয়ম শৃঙ্খলা মানে, সেই নিয়ম শৃঙ্খলাই হচ্ছে গিয়ে তাদের বাংলাদেশের আনাচে কানাচে নানা জায়গাতে তাদের নেতাকর্মীদের প্রভাব বিস্তার করার একটা সীমাবদ্ধতা। কারণ তারা কর্মীর সংখ্যা চিন্তা করলে তাদের সংখ্যাটা কম হবে। অন্যদিকে বিএনপি কর্মীদের সংখ্যা চিন্তা করলে সবাই বিএনপির কর্মী এখন, আগে যেমন সবাই আওয়ামী লীগের কর্মী ছিল। সুতরাং আমরা এখানে একটা জিনিস বলতে পারি, যদি জামাতের একজন কর্মী আর বিএনপির 4 জন কর্মী, যদি এই হিসাবেও ধরি, যদি জামাত যদি এই জিনিসটা কনফার্ম করতে পারে, সেক্ষেত্রেও তাদের একটা চান্স আছে। কেননা আলটিমেটলি ভোটের দিন কতজন কর্মী কার পক্ষে কেমন করে প্রচারণা চালাচ্ছে, কেমন করে ভোটের বাড়িতে গিয়ে ভোটারদেরকে নিয়ে আসতেছে, কেমন করে ভোটারদের কাছে মেসেজগুলো পাঠিয়ে দিচ্ছে, সেটা খুব বড় একটা কিন্তু ঘটনা। এখন আমরা একটা হিসাব করে দেখিয়েছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি বাংলাদেশ জামাত ইসলামীকে সাপোর্ট দেয়, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী একটা সরকার গঠন করতে পারে, একটা অভূতপূর্ব ঘটনা হবে। সেক্ষেত্রে বিএনপি শক্তিশালী হতে পারবে না। সেক্ষেত্রে বাংলাদেশে 3টা মোটামুটি সমমানের দল থাকবে, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের ফিরে আসাটা খুব সহজ হবে যদি কোনোভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠতা সিট পেয়ে যায়, 300টার মধ্যে 300টা সিট পেয়ে যায়। সেক্ষেত্রে যেটা দেখা যাবে, বাংলাদেশের নিরঙ্কুশ একটা শাসনতন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করতে পারবে, এবং তারা ফ্যাসিজমের দিকে যাবে, যে জিনিসটা বাংলাদেশ আওয়ামী লীগ গত 17 বছর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে প্রতিষ্ঠা করতে পেরেছিল, এবং অনেক চেষ্টা সাধনা করে তারা সেটা করেছিল। এখন আওয়ামী লীগ জানে যে ফ্যাসিজমের ভয়াবহ রূপটা কী হতে পারে, এবং সেটার প্রচণ্ড আঘাত কার উপর পড়তে পারে। সুতরাং আওয়ামী লীগ সেই রিস্কটা নেবে না, যে বিএনপিকে সাপোর্ট দিয়ে তারা সেই রিস্কের দিকে যাবে না। আর গত 17 মাস ধরে আমরা দেখেছি বিএনপি আওয়ামী লীগের বিপক্ষে তারেক জিয়া কথা দিলাম, 32 দখল নিলাম, এরকম নানা রকমের স্লোগান দিয়ে আমরা দেখেছি আওয়ামী লীগের যে স্থাপনাগুলো আছে, বাড়িঘর আছে, আমাদের নেতাকর্মীদেরকে ধরে নিয়ে গিয়ে নানা জায়গাতে তারা কি করেছে, মামলা দিয়েছে, হামলা দিয়েছে, অনেক কিছু করেছে। অন্যদিকে জামাত কি করেছে, সহমর্মী হয়ে তাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে সাহায্যের। এরকম নানা জায়গাতে, যেমন করাতলি বস্তি যেটা আছে নোয়াখালীতে, সেগুলোতে তারা জামাত যেভাবে পার্টিসিপেট করেছে, বিএনপি সেরকম করে পার্টিসিপেট করতে পারেনি। সুতরাং সমাজের নানা অঙ্গনে জামাত যেভাবে তাদের অবদান রেখেছে মানবিক হিসাবে, সভ্য সুশীল হিসাবে, বিএনপি সেটা করতে পারেনি। কিন্তু
সাংগঠনিক শক্তির দিক থেকে বিএনপির সাথে এখনো জামাত যায়নি। যদি 1:4 যদি তাদের কর্মী অনুপাত হয়, সেক্ষেত্রে একটা ফাইট দেওয়ার চান্স ছিল। এখন আওয়ামী লীগের শক্তি যদি জামাতের পিছনে চলে আসে, সেক্ষেত্রে জামাত, আমরা দেখেছি বাংলাদেশের 5টা প্রাইভেট ইউনিভার্সিটি, মানে পাবলিক ইউনিভার্সিটি যেগুলো বড় বড়, সেগুলোতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে, এবং সেটার বড় একটা কারণ হচ্ছে গিয়ে অবশ্যই আওয়ামী লীগ এবং তরুণ ভোটারদের ভোট পাওয়া। এখন তরুণ ভোটাররা যেহেতু বাংলাদেশ জামাত ইসলামের উপর আস্থা রাখছে, শিবিরের উপর আস্থা রাখছে, তারা যেহেতু দুর্নীতি চায় না, তারা যেহেতু চাঁদাবাজ, মাস্তানি, দখলদারি এগুলো চায় না, তারা যেহেতু ছাত্র নামধারী 40 বছর 45 বছরের লোকজনকে তারা ছাত্র দলের নেতৃত্বে দেখতে চায় না। তারা চায় যারা ছাত্র তারাই ছাত্র নেতৃত্ব করুক। 20-25 বছর বয়স্ক লোকজন, 60-70 বছরের লোকজন যুব দলের নেতা হয়ে বসে থাকে। এগুলো তো না, চাঁদাবাজরা হয়ে থাকে বড় বড় নীতি নির্ধারণী। সুতরাং এগুলো বাংলাদেশের লোকজন দেখতেছে, এবং 12 তারিখের নির্বাচনে যদি ভোট দিতে পারে, এবং আমার ধারণা ভোট দিতে পারবে, যদি না ভাগাভাগি ইউনুস প্রচণ্ড রকমের ব্যর্থতার পরিচয় দেয়, কারণ তারা অলরেডি ব্যর্থ। এখন ব্যর্থতাকে যদি ভাগাভাগি নির্বাচনে যদি তারা আলটিমেটলি ম্যানেজ করতে না পারে, ভোট দেওয়ার সুযোগটা পর্যন্ত যদি না দিতে পারে, তাহলে তারা তো চূড়ান্ত রকমের ব্যর্থ। এখন আমরা মনে করি যে 12 তারিখে হয়তো লোকজন ভোট দিতে পারবে। এখন যদি ভোট দেয়, সেক্ষেত্রে যদি কোনোভাবে জামাতে ইসলামী বাংলাদেশের ক্ষমতায় চলে আসে, কিন্তু তাদের উপর আমরা দেখতেছি দেশি বিদেশি নানা রকমের শক্তি আস্তে আস্তে আস্থা রাখা শুরু করছে। আল জাজিরা রিপোর্ট করেছে, ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করেছে, বাংলাদেশে নানা দেশের যে বিদেশি কূটনীতিকরা আছে তারা আস্থা রাখছে। আমরা দেখেছি 11-তে তারেক জিয়াকে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছিল, মুসলেখা দিয়ে রাজনীতি করবে না, সেটা তো একটা কারণ আছে না, সেটা একটা কারণ আছে। কারণ রাজনীতির জন্য তারেক জিয়া হয়তোবা 11-এর সময়, মানে 7-8 ওই সময়টাতে আর কি প্রস্তুত ছিলেন না। 17 বছর তিনি দেশের বাইরে ছিলেন, তিনি কি প্রস্তুত হয়েছেন? তার মনোনয়ন, তার যে দল শৃঙ্খলা ফেরত আনা, তার যেই দলের সাংগঠনিক ব্যবস্থা, সেটা আমাদেরকে যেটা বলে তিনি আরও কুকড়ে গেছেন। তিনি বুলেট প্রুফ গাড়ি নিয়ে চলাফেরা করেন, জনগণের পাশে তিনি যাওয়ার সমর্থ তিনি রাখেন না। তিনি বাংলাদেশের উন্নয়ন নিয়ে, বাংলাদেশের জনগণকে কাটতার দেওয়ার কথা বলে যেভাবে তিনি প্রচারণায় নেমেছেন, সেটা যেটা বলে তার ভিতর এবং বাহির এখনও সৎ হয়ে, মানে নেতৃত্ব দেওয়ার মতো এখনও তিনি সেই যোগ্যতাগুলো অর্জন করতে পারেননি। তিনি প্রতারণা দেওয়ার মতো করে অনেক কথাবার্তা বলছেন, যে কথাবার্তাগুলো তাকে যোগ্য নেতা হওয়ার যে গুণাবলী সেগুলো প্রকাশ করে না। তিনি যে মনোনয়নগুলো দিয়েছেন সেগুলো একই জিনিস প্রকাশ করে। সুতরাং বাংলাদেশের রাজনীতির যে হালচাল, বাংলাদেশের তরুণ সমাজের যে চিন্তাভাবনা, বাংলাদেশের আগামীর যে নেতৃত্ব, অথবা আওয়ামী লীগের যে নতুন দ্বিতীয় প্রজন্ম, বিএনপির যে নতুন দ্বিতীয় প্রজন্ম, এই দ্বিতীয় প্রজন্মগুলোর মধ্যে যে লড়াই, সামনের যে ভবিষ্যৎমুখী যে রাজনীতি, সেটা আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে কোনোভাবে যদি জামাতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় চলে আসে, তাহলে বিএনপি তৃতীয় শক্তি ছাড়া আর কোনো গতি নাই, কারণ বিএনপি 17 বছর তাদের শক্তি হারিয়েছে। আমরা তাদের হয়ে লড়াই করেছিলাম। এখন বিএনপি শক্তিশালী, সবার উপরে আমাদের মূল্যায়ন হয় না, কোনো সমস্যা নেই। বিএনপি এখন চোর ডাকাত, টেম্পো স্ট্যান্ড, ব্যাংক ডাকাত, ঋণ খেলাপি, ওদেরকে দিয়ে তারা মন্ত্রী এমপিগুলি করা, ওদেরকে দিয়ে তারা মনোনয়ন দিচ্ছে। জামাত আমরা দেখতে পেয়েছি অলি আহমদ, তারপরে মেজর আখতারুজ্জামান, তারপরে এদিকে মাহমুদুর রহমান মান্না, অনেকেই এখন আস্তে আস্তে জামাতের দিকে চলে যাচ্ছে। রাজনীতি যারা করে তাদেরকে রাজনীতি করতে হবে। আর ভুল রাজনীতিতে কেন জামাত ভুল রাজনীতি করছে না, জামাতের রাজনীতি কেন ভুল বলতে যাব? কি ভুল করেছে তারা? বিএনপির রাজনীতি কোনটা সঠিক, কেন সঠিক, সেটা কেন বলতে যাব? হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলেছে, সত্য কথা, হ্যাঁ ফ্যাসিজম করেছে, সেটার বিরুদ্ধে লড়াই করেছে, আমরা বিএনপির সাথে লড়াই করেছি। তাহলে এখন জামাত ভালো রাজনীতি করছে, বিএনপি ভালো রাজনীতি করছে না। এবং আওয়ামী লীগ যদি সজীব জিয়ার নেতৃত্বে যদি ফেরত আসে বাংলাদেশে, সজীব জয় অনেক যোগ্য নেতৃত্ব হবে। তার পড়াশোনা, তার পারিবারিক চিন্তা চেতনা, এগুলো বাংলাদেশকে ভালো কিছু দেবে। সুতরাং ভালো কিছু যদি দেয়, কেন ভালো কিছুর কথা ভালো বলবো না? কেন খারাপকে ভালো বলতে যাব? খারাপকে ভালো বলতে যাব? আমি কি কারো খাই নাকি পড়ি? যদি খাইতাম বা ফটতাম, সেক্ষেত্রে একটা ব্যাপার ছিল। অনেক তো করেছি না, সংগ্রাম অনেক করেছি। এখন 24-এর গণ আন্দোলনে যে জ্যাকপট যারা পেয়েছে, তারা তো পেয়েই গেছে। তারা এখন বুলেট প্রুফ গাড়িতে চড়ে, 7 স্তরের নিরাপত্তা পায়। সুদখোর মহাজন ইউনুস বাংলাদেশের এখন প্রধান উপদেষ্টা, কিছুদিন পরে
রাষ্ট্রপতি হয়ে যাবে, 600 কোটি টাকা ট্যাক্সই শুধু সে মেরে দেয়, এক সাইনে 600 কোটি টাকার ট্যাক্স মেরে দেয়। সো তারা জ্যাকপট জিতেছে, আমরা কিছুই পাইনি। বাংলাদেশে 20 কোটি মানুষ কিছুই পায়নি। সুতরাং সত্য বলতে বাংলাদেশে 20 কোটি মানুষের কেন কোনটা হবে? 20 কোটি মানুষ, আমি 20 কোটি মানুষের একজন, সত্য আমি বলেই যাব। হাসিনার সময় বলেছি, এখনও বলবো, সত্য সবসময় সুন্দর। আইনের শাসন এবং ন্যায় শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এবং বাংলাদেশের তরুণ সমাজ 24-এর গণ আন্দোলন পরবর্তী যে সমাজ, সেই সমাজে সত্য, সুন্দর এবং ন্যায় শাসন প্রতিষ্ঠিত হবে, সেটাই আমরা আশা করি। জামাতে ইসলামী 24-এর আন্দোলন পরবর্তী যে বাংলাদেশ, সেই আন্দোলনে বড় একটা ভূমিকা রাখবে, এবং সে ভূমিকার পেছনে রাজনীতি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগও বড় একটা ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। এবং সেক্ষেত্রে যেটা দেখা যাবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৃতীয় শক্তি হিসাবে বাংলাদেশের রাজনীতিতে হয়তো দেখা যেতে পারে। আপনাদের মতামত জানাবেন, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।